স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে বিতাউসিয়া ইসলাম। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলররা লাপাত্তা। ফলে বর্জ্য অপসারণ, মশক নিধন, ড্রেনেজ ব্যবস্থাপনা সহ অনেক কাজই বন্ধ আছে। দৈনিক কাজ করা কর্মীদের বেতন ভাতা দিতেও বেগ পেতে হচ্ছে। মেয়রদের কাজে যোগদান সম্পর্কে কিছুই জানা যায়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই এমপি মন্ত্রীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা লাপাত্তা। এছাড়া আওয়ামী ঘরানার কর্মকর্তারাও কোনো ছুটি ছাড়াই নগর ভবনে যাচ্ছেন না। তারা কোথায় আছেন জানেন না সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরাও। আমরা তাই চলে যাই, কখন আসে কখন যায়, ওটা ভিতরে যান, কথা বলেন, ওনার পিএ আছে, ওনার সাথে কথা বলেন। ছুটিতে ছিলাম বলতে না, আমরা ছুটিতে ছিলাম না, আমরা তো অফিস করতেছি। এটা আমি আসলে বলতে পারবো না কবে দেখেছি। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র সবশেষ অফিস করেছেন 1 আগস্ট। 1 তারিখ জি 1 তারিখ সর্বশেষ 1 তারিখে মেয়র সাহেবকে দেখেছি। জি জি জি। তারপর ওই দিনেই হচ্ছে স্যার লাস্ট অফিস করছে, এরপর তো আসেনি, বৃহস্পতিবারই লাস্ট। মেয়রের অনুপস্থিতিতে বর্জ্য অপসারণ, মশক নিধন, ড্রেনেজ ব্যবস্থাপনা সহ অনেক কাজই বন্ধ হয়ে আছে। দুর্ভোগে পড়েছে দৈনিক কাজ করা কর্মীরাও। এইসব বিষয়ে কথা বলার জন্য পাওয়া যায়নি ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে। কথা বলতে অসম্মতি জানান নগর ভবনের সচিবও। গুলিস্তান নগর ভবনে গিয়েও দেখা যায় দীর্ঘদিন যারা নগর ভবন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং নানাভাবে বিতর্কিত, তারা অফিস খোলার পরও আসছেন না। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আগামী শনিবার থেকে ফের মেট্রো রেলের চলাচল শুরু হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এ উদ্যোগ নিয়েছে। তবে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়ার স্টেশন দুটি মেরামত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এর ফলে ওই 2 স্টেশনে ট্রেন থামবে না। এরই মধ্যে পুরো মেট্রো রেলের পথ পরীক্ষা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখা হচ্ছে। পরীক্ষামূলকভাবে মঙ্গলবার যাত্রীবিহীন ট্রেন পরিচালনা শুরু হতে পারে। এরপরই যাত্রী নিয়ে চলাচল শুরু হবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় কিছু দুর্বৃত্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন দুটিতে ভাঙচুর চালায়। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে 18 জুলাই মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাজধানী ঢাকার দেয়াল এখন নানা স্লোগান, জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিচ্ছবি যেন। দেয়ালে আঁকা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের গ্রাফিতি, রয়েছে ছাত্র জনতার আন্দোলনের স্মৃতি, তবে তা তুলে ধরা হয়েছে নান্দনিকতায়। রাজধানীর দেয়ালগুলো যেন এখন এক একটি ক্যানভাস, বাহারি রং আর তুলির আঁচড়ে রঙিন বেশিরভাগ দেয়াল। সড়কের পাশে থাকা দেয়াল ও সড়ক বিভাজক বর্ণিল বিজয়ের উল্লাসে। এভাবেই দেয়ালে আগামীর বাংলাদেশের স্বপ্ন আঁকছেন শিক্ষার্থীরা। কোটা আন্দোলন চলাকালে দেয়ালে লেখা অশোভন উক্তি ও রাজনৈতিক স্লোগান মুছে আঁকছেন শিল্পকর্ম, লিখছেন দেশ সংস্কারের অভিনব সব স্লোগান। যে রংটা দিয়ে হচ্ছে আমি আগে আমার নিজের বাসায় আমার খাতায় আমার ঘরে রং করতাম, সেটা এখন আমি আমার দেশের জন্য করছি। আগের কত কথা ছিল, তারপরে আমরা সবকিছু এগুলা রং করে মুছে সবকিছু পরিষ্কার করে এখন এই দেয়ালকে একটা নতুন রূপে দেওয়ার চেষ্টা করছি আর কি। কেউ কেউ বিবর্ণ অতীত মুছে জীর্ণ দেয়ালে আঁকছেন গ্রাফিতি। যত সুন্দরভাবে ফুটানো যায় আমরা তত আমাদের চেষ্টা করে যাচ্ছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো, আমাদের তরুণ জেনারেশনরা শিখবে, দেখবে। দেয়ালে গেলে আমরা মানুষের যে বৈষম্যগুলা দূরকরণের জন্য আমরা এই লেখাগুলো লিখছি। ছাত্র জনতার আন্দোলনে রক্ত ঝরেছে অনেক শিক্ষার্থীর, তাদের অবদান তুলে ধরতে আঁকছেন কেউ কেউ। আমি নিজেও আন্দোলনে গিয়েছি, তো আমাদের যে চিত্রটা ফুটে উঠেছে সেটাই আমি এখানে তুলে ধরি। শহীদ হয়েছে, আমরা এই পেইন্টিং করার মাধ্যমে তাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিতে চাই, তাদের অবদানটা আমরা বুঝাইতে চাই তাদের সবার কাছে, দেশের মানুষের কাছে, এবং এটা যেন চিরস্থায়ী হয় সেটার চেষ্টা করব। রাজধানীর মিরপুর, শাহবাগ, রামপুরা, যাত্রাবাড়ি, ফার্মগেট, মোহাম্মদপুর ও ধানমন্ডি সহ বিভিন্ন এলাকার দেয়াল এখন এমন রঙিন, যেন শহীদদের তুলিতে জানানো শ্রদ্ধা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।
রাজধানী সহ বিভিন্ন জেলায় সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সীমিত পরিসরে শুরু হয়েছে অধিকাংশ থানার কার্যক্রম। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে থানাগুলোতে পুলিশের সদস্যরা কি যোগ দিয়েছেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন? গত কয়েকদিন ধরেই কিন্তু পুলিশ সদস্যরা থানায় ফিরতে শুরু করেছেন, তবে এখন পর্যন্ত পুরোপুরি সদস্যরা সবাই কিন্তু থানায় এসে পৌঁছেনি। তবে আমরা যে বিষয়টি দেখেছি, আজ কিন্তু তারা যে কার্যক্রম শুরু করতে যাচ্ছেন এবং সেই সাথে তারা সেই ধরনের প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু থানাগুলোতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই কারণে কিন্তু তাদের বেগ পেতে হচ্ছে। এর আগে সরকার পতনের পরপরই কিন্তু তারা নিরাপত্তাজনিত কারণে কাজ থেকে সরে যান এবং কিছু দাবি দাবা নিয়ে যে জুনিয়র অফিসাররা রয়েছে তারা কিন্তু সেখানে জটিলতা দেখা দেয়। তারপর থেকে তারা কর্মক্ষেত্রে ফেরেনি এবং সড়ক এবং কোথাও কিন্তু পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায়নি। এবং পুনরায় কিন্তু কেন্দ্র থেকে যখন তাদের নির্দেশ আসে তখন থেকে কিন্তু তারা কিন্তু কার্যক্রম শুরুর একটা উদ্যোগ নেয় এবং তারা কর্মক্ষেত্রে ফিরছেন। তবে আরেকটি বিষয়, নিরাপত্তাজনিত কারণে কিন্তু তাদের অপসারণ যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু তারা শুরু করেনি। এবং সেই থানাগুলিতে এখন পর্যন্ত সেনাবাহিনী, আমার পেছনটিতে দাঁড়িয়ে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, কিন্তু এখানে কিন্তু তারা নিরাপত্তার প্রহরী হয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং সেই সাথে ভেতরে কিন্তু থানার ভেতরে পুলিশ সদস্যরা রয়েছেন। যেহেতু থানার মামলা এবং জিডির কার্যক্রম এখনো পুরোপুরি 7টি থানায় শুরু হয়নি, তবে তারা সেই কার্যক্রম শুরুর জন্য কিন্তু তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয়, তাদের গাড়িগুলো যেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে সেই গাড়ি নিয়ে তারা কিন্তু অপসারণের যে বিষয়টি তারা কিন্তু দায়িত্ব পালনে যেতে পারছেন না এবং সেগুলো কিন্তু গোছানোর জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং নিরাপত্তাজনিত যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কিন্তু এগোচ্ছেন এবং সেই সাথে তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কিন্তু কথা বলছেন। এবং আরেকটি বিষয়, আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু এই কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা রয়েছে এবং নিরাপত্তার চাদরে কিন্তু শহরবাসীকে ঢেকে রাখার কথা রয়েছে। যেহেতু শহরব্যাপী যে দেশব্যাপী যে ডাকাত আতঙ্ক রয়েছেন এবং যে চুরি ছিনতাইয়ের বিষয় রয়েছেন, সেই নিরাপত্তাগুলো কিন্তু মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন এবং সেই পাহারা থেকে তারা মুক্তি পেয়ে কর্মস্থলে স্বাভাবিকভাবে কর্ম করতে চান জনগণ। সেই যে জনগণের সহায়তার জন্য পুলিশের কিন্তু তারা সহযোগিতা চেয়েছেন। সেই সাথে আমরা সড়কে কিন্তু কোথাও কোনো ট্রাফিক পুলিশকে এখন পর্যন্ত দেখতে পাইনি, তবে এই ট্রাফিক পুলিশ এবং পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু কাজ করার যে কথা রয়েছে। এই পর্যন্ত আমরা যেরকম দেখেছি সকাল থেকে কিন্তু পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে এবং নিরাপত্তার চাদরে এখনো থানাগুলো পাহারায় রয়েছে সেনা সদস্যরা। এবং নগরবাসী এবং নারায়ণগঞ্জবাসী একটাই দাবি, পুলিশ তাদের কর্মস্থলে ফেরুক এবং মানুষকে তারা স্বাভাবিক জীবনযাত্রায় কিন্তু সহায়তা করুক। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। সহকর্মী গৌতম সাহা জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে। সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরাও। প্রথমে সকাল 7:15টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি। সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এর আগে গত শনিবার রাতে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। রোববার প্রধান বিচারপতি হিসেবে রেফাত আহমেদকে বঙ্গভবনে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। এই প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। তবে হামাস বলছে নতুন আলোচনার নামে ইসরায়েল সময় ক্ষেপণ করবে। তাই আগের যুদ্ধবিরতির আলোচনার ভিত্তিতে একটি পরিকল্পনা উপস্থাপন করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায় তারা। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গত 31 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন সেটির উপর ভিত্তি করে পরিকল্পনা চায় তারা। এদিকে যুদ্ধের পুরোপুরি অবসান চান বলে হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার বার্তা পাঠিয়েছেন মধ্যস্থতাকারী দেশগুলোকে। গাজায় 10 মাস ধরে ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা এখন পর্যন্ত প্রায় 40,000-এ দাঁড়িয়েছে। পাকিস্তান সফরে 2 টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিবি। 16 সদস্যের দলে আছেন সাকিব আল হাসান। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান সফর নিয়েছিল বেশ সংশয়, তবে সেই শঙ্কা কেটে গেছে। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে দলে আছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন।
এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে 3 দিনেই নিহত 326 জন, 4 থেকে 6 আগস্ট পর্যন্ত একটি পরিসংখ্যান তারা দিয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছে মানুষ, পরে হামলা হয়েছে আওয়ামী লীগ ও পুলিশের ওপর। এর বাইরেও আছে ইসলামী ব্যাংকের সংঘর্ষ, গুলি, আহত অন্তত 10, ব্যাংক খাতে অস্থিরতা। আরও আছে প্রতিবাদ প্রতিরোধ প্রত্যয়ে দীপ্ত গ্রাফিতি দেয়ালে দেয়ালে, একটি ছবি সহ তারা রাজধানীর বিভিন্ন দেয়াল জুড়ে গ্রাফিতির খবরগুলো দিয়েছে। এরপর দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আছে এখন রাজনীতি করা কঠিন হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেয়া হবে, দখল চাঁদাবাজি করলে পা ভেঙে দেবে সেনাবাহিনী। আরও আছে ইসলামী ব্যাংকের দখল নিয়ে চরম উত্তেজনা, পুরনো ও নতুন কর্মীদের হাতাহাতি, গুলিবর্ষণ, 7 জন গুলিবিদ্ধ, এস আলমপন্থীদের ঢুকতে না দেওয়ার ঘোষণা। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে রাজনীতির হাতিয়ার হওয়া পুলিশ খুঁজছে মনোবল, পুলিশকে বাড়ানো হয় লাঠিয়াল বাহিনী। এটি হচ্ছে গত সরকারের আমলের বিভিন্ন পরিস্থিতি তারা তুলে ধরেছে অনুসন্ধানী প্রতিবেদন করে। আরও আছে ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি, যুবদল নেতার নেতৃত্বে হামলায় 6 জন গুলিবিদ্ধ, এস আলমের নথি গায়েবের চেষ্টার অভিযোগ। এসআইবিএল এর আরেকটি সংবাদ আছে, আরেকটি ব্যাংকের খবর, এসআইবিএল এর 7,853 কোটি টাকার খেলাপি ঋণের তথ্য গোপন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত, বদলাচ্ছে পুলিশের পোশাক, পুলিশের লোগোতেও আসছে পরিবর্তন। এর বাইরেও আছে আওয়ামী লীগ আমলে দখল 3 ব্যাংকে বিশৃঙ্খলা, ইসলামী ব্যাংকে গুলি, আহত 5। আরেকটি প্রতিবেদন আছে অত্যাচার নির্যাতন গুম খুন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা, হুকুমদাতাদের বিচারের আওতায় আনা হবে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে রাজনৈতিক দলের জন্য আইন হবে, সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। এর বাইরে আছে প্রধান বিচারপতি ও 2 উপদেষ্টার শপথ গ্রহণ। আরও আছে ব্যাংকে গোলাগুলি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, ইসলামী ব্যাংকের দখল নিয়ে গতকাল মতিঝিলে গোলাগুলির ঘটনা ঘটে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনামে আছে পালা বদলে ব্যাংকে বিশৃঙ্খলা। আরও আছে প্রাথমিকে বিধান রায় পার্বত্যে সুপ্রদীপ, 2 উপদেষ্টার শপথ গ্রহণ। আর মন্ত্রণালয় বললে হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি জানালেন উপদেষ্টা। এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।